মুভি শুরুতে আমরা দেখি পিটার নামের এই লোকটাকে পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা মেডেল দেওয়া হচ্ছে। পিটার আসে আর সম্মাননাস্বরূপ মেডেলটা নেই। এরপর তার কিছু বন্ধুদের সাথে গাড়ি করে এখান থেকে বেরিয়ে পড়ে। গাড়ির ড্রাইভার পিটারের হাতে মেডেলটা দেখে তাকে জিজ্ঞাসা করে, স্যার এটা কি জিনিস, এটা কি আপনি পেয়েছেন? পিটার বলে, না এটা আমার না, এটা আমার এক বন্ধু জিতেছে। ড্রাইভার বলে, তো কোথায় আপনার সে বন্ধুটা? এটা বলতে সিনেমাদের একটুখানি ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। এই লোকটার নাম হচ্ছে থিরান। সকাল সকাল ঘুম থেকে উঠে থিরানের দিন শুরু হয় সিগারেট আর দুষ্টু পানি দিয়ে। ঘরের পরিবেশ দেখে তো বুঝতে পারছেন থিরান ছাড়া এখানে আর কেউ নেই। যা কোনোরকম একটু চাটা বানিয়ে নিউজপেপার হাতে নিয়ে টিভি অন করে বসতেই থিরানের কাছে একটা কল আসে। আর এইখানে আমরা আন্দাজ করতে পারি থিরান পুলিশের কোনো এক লোক, একজন রিটায়ার্ড পুলিশ অফিসার। কিন্তু রিটায়ার্ড হলে কি হবে, ডিপার্টমেন্ট এখনও বিভিন্ন কেসের মধ্যে তার সাহায্য সহযোগিতা নেই। আর এই মুহূর্তেও যে ব্যক্তিটা তাকে কল করেছে সেটা তাদের ডিপার্টমেন্টের এসপি। কোনো একটা জায়গায় খালি বাড়িতে এক বৃদ্ধ কাপলের মার্ডার হয়েছে। থিরানকে আর্জেন্টলি এসপি সেখানে ডাকছে। কথা মতো থিরানও একটু পর তার স্কুটি করে সুজয় ঘটনাস্থলে এসে উপস্থিত। আর এখানে আসতে এসপি তাকে সব কিছু খুলে বলে, সাথে এটাও বলে যে দেখো এখান থেকে কোনো কিছু পাও কিনা। তো কথা মতো থিরানও তার কাজে লেগে পড়ে। পুরো বাসায় এদিক সেদিক ঘুরে ঘুরে অবজার্ভ করতে থাকে। একদম ছোট থেকে ছোট জিনিসও সে নজর আন্দাজ করছে না, সব কিছু একেবারে খুঁটে খুঁটে দেখছে। ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকজন থেকে জিজ্ঞাসা করলে তারা বলে, স্যার এই বাল্বটা যে জায়গায় লাগানো ছিল সেখান থেকে খুলে এখানে নিচে রাখা হয়েছিল। নিশ্চয় কিলার এই কাজটা করেছে, যাতে করে এই দিকটা অন্ধকার হয়ে যায় আর সে ইজিলি বাসার ভিতর ঢুকতে পারে। এই বাল্বে নাকি একটা ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গেছে। যাই হোক, থিরান একটা একটা করে সব কিছু দেখছে, দরজাগুলো ভালো করে চেক করছে, কোনো কিলার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেনি তো। এরপর বাসার ভিতরে যেতে আমরা দেখি এক জায়গায় বাসার মালিক বৃদ্ধ এই লোকটা লাশ পড়ে আছে, আরেক জায়গায় তার ওয়াইফের। কিলার দুজনকে অনেক ব্রুটালভাবে মেরেছে। তো থিরান বাসার ভিতরটাও ভালো করে তল্লাশি নেই। আলমারির জিনিসপত্র এদিক সেদিক ছড়ানো ছেটানো, অর্থাৎ কিলার চুরি করার জন্য এখানে ঢুকেছিল। একে একে সব কিছু চেক করে থিরান এসপিকে এসে বলছে, স্যার আমি শিওর কিলার এখানে চুরি করার জন্য এসেছিল, আর সে নিশ্চয়ই এদের পরিচিতদের মধ্য থেকে কেউ একজন হবে। কারণ এখানের মহল দেখে বোঝা যাচ্ছে বাসার ভিতরে প্রবেশ করতে তার তেমন কোনো মেহনত করতে হয়নি। না দরজা ভাঙার কোনো চিহ্ন দেখা যাচ্ছে, না কোনো হাতাহাতির চিহ্ন। সো এটা ক্লিয়ার কিলারের বৃদ্ধ কাপলের পরিচিত কেউই ছিল। এর যত রিলেটিভ আছে আমি তাদের সাথে একটু কথা বলতে চাই। তো এই বৃদ্ধ কাপলের পরিচিত বলতে তার 3 মেয়ে আর তাদের জামাই। ওই সময় তারাও সেখানে উপস্থিত ছিল। থিরান চায় তাদের সাথে কথা বলতে, আর কথা বলে জানতে পারে তারা কেউ এই শহরে থাকেই না, তারা সবাই বাইরে সেটেল। খবর পেয়ে আজকে সকালে তারা এখানে এসেছে। আর সর্বপ্রথম যে লাশটা দেখেছিল সেটা ছিল হচ্ছে এই ছেলেটাই। ছেলেটার বাসা এখানে পাশেই, প্রত্যেক দিন সকালে এখানে দুধ দিতে আসে। আজকেও যখন এসেছিল তখন দেখেছে নাকি এই অবস্থা। এরপর তারা সবাই মিলে পুলিশকে ইনফর্ম করে। থিরান ছেলেটাকে জিজ্ঞাসা করে, কাল রাতে যখন এসব হচ্ছিল তোমরা কি কোনো রকমের শব্দ কিছু শুনতে পাওনি? ছেলেটা বলে, না স্যার, কাল রাতে আমি তো ছিলামই না, আমি পিকচার দেখতে গেছিলাম। যাক, থিরান ছেলেটাকে একটা কাগজ দিয়ে বলে এখানে যারা যারা ছিল তাদের সবার নাম, মোবাইল নাম্বার সব কিছু লিখে তার কাছে নিয়ে আসতে। এইসব করতে বলে থিরান একটু সাইডে এসে তার পরিচিত এক লোক থেকে লাল পানির একটা বোতল নেই। এদিকে ততক্ষণ ওই ছেলেটাও কথা মতো সবগুলো লিখে থিরানের কাছে নিয়ে এসেছে। থিরান ছেলেটাকে বলে, বেটা তোমার বাসা তো পাশেই, 2টা গ্লাস পাওয়া যাবে, আর্জেন্টলি একটু লাল পানি টানতে হবে। ছেলেটা বলে, হ্যাঁ হ্যাঁ স্যার, আসুন না। তো থিরান কিছুক্ষণ একটু রিল্যাক্স করতে ছেলেটার বাসা সেইখানে যায়। ছেলেটা অবশ্য থিরানদের বাসার ভিতর আসতে বলে, কিন্তু থিরান বলে, না বেটা, তোমার বাসায় তো পবিত্র, আমরা এসব লাল পানি টাল পানি নিয়ে ভিতরে ঢুকা তার ঠিক হবে না। যাও তুমি গিয়ে 2টা গ্লাস নিয়ে আসো। কথা মতো ছেলেটাও 2টা গ্লাস এনে থিরানদের দেয়। এরপর থিরান আবার ছেলেটাকে কিছু টাকা দিয়ে বলে, বেটা আরেকটু কষ্ট করে এই সামনের দোকান থেকে একটা সোডার বোতল নিয়ে আসতে পারবে? কথা মতো ছেলেটাও তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে। আর একটু পরে ফিরেও আসে, মানে এই গেল আর এ আসলো আর কি, দোকান পাশেই। থিরান এবার ছেলেটাকে বলে, চলো বেটা ভিতর আসো। আর ভিতর আসতে আমরা দেখি এসপি, পুলিশের লোকজন সবাই তার জন্য বসেছিল। কারণ এই মার্ডারের আসল কালপিট অন্য কেউ নয়, এই ছেলেটাই ছিল আসল মার্ডারার, যেটা থিরান অনেক আগে বুঝে গেছিল। আর থিরানের লাল পানি টানতে গ্লাসের জন্য এখানে আসাটা ছিল জাস্ট শুধুমাত্র একটা বাহানা, যাতে করে গ্লাসের মাধ্যমে সেই ছেলেটার ফিঙ্গারপ্রিন্ট হাসিল করতে পারে
এরপর সেটা ওই বাল্বে বা ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করিয়ে দেখে বাল্বের মধ্যে পাওয়া ফিঙ্গারপ্রিন্টটা অন্য কারো নয়, সেটা এই ছেলেটারই। শুধু তাই নয়, তিরান ছেলেটাকে দোকানে পাঠিয়ে তার বাসায় তল্লাশি নিয়েছে। আর তার সন্দেহ যায় ছেলেটার বাসায় থাকা এই দাঁটা দিয়ে সে ওই মার্ডারগুলো করেছিল। আর ছেলেটা এই দাঁটা সেখানে নিয়ে গেছিল তার বাসার একটা ক্যালেন্ডারকে ছিঁড়ে সেই ক্যালেন্ডার দিয়ে পেঁচিয়ে। তিরান অবশ্য ওই বৃদ্ধ কাপলের বাসার একপাশে ছেঁড়া ক্যালেন্ডারের বাকি টুকরোটা ওইখানে পেয়েছিল। ওই থেকেই সন্দেহ করে সেইখানে চেক করতে এসেছিল আর কি। আর এখানে তল্লাশি নিয়ে তার সন্দেহ মিলেও যায়। ক্যালেন্ডারের অর্ধেক টুকরো এখানে আর অর্ধেক টুকরো ওই বৃদ্ধ কাপলের বাসায়। এইভাবে তিরান তার দিমাগ লাগিয়ে মিনিটের মধ্যে কেসটা সলভ করে নেয়। আর এটাই ছিল তিরানের স্পেশালিটি। এসপি অবশ্য বাইরে এসে তিরানকে জিজ্ঞাসা করে যে তুমি এত শিওর কীভাবে হয়েছিলে যে এই ছেলেটাই মার্ডারার। তিরান বলতে শুরু করে তার প্রথম ভুল ছিল পিছন দিক থেকে ওই বাল্বটা খুলে সেটা আবার লাগিয়ে না দেওয়া। কোনো প্রফেশনাল কিলার বা কোনো প্রফেশনাল চোর হলে এই ভুলটা জীবনও করতো না। এরপর সে বাইরে থেকে দাঁ দিয়ে দরজা খোলার অনেক চেষ্টা করেছে। দরজার আশেপাশে আমি এরকম দাগ দেখতে পেয়েছিলাম। এটাতেও কাজ না হওয়ায় সরাসরি সে দরজায় নক করে ভিতরে যায়। এরপর তাদের সাথে কিছুক্ষণ বসে সুযোগ বুঝে তাদেরকে হত্যা করে বাসার টাকা পয়সা সব কিছু লুট করে নেয়। জিজ্ঞাসাবাদের সময় তার হাবভাব, তার চোখে মুখে দেখে আমি বুঝতে পেরেছিলাম এই কিছু না কিছু একটা লুকাচ্ছে আর ভয়ও পাচ্ছে। এইভাবে আর কি তিরান মিনিটের মধ্যে কেসটা সলভ করে ফেলে, যা থেকে আমরা বুঝতে পারি এই তিরান অনেক ইন্টেলিজেন্ট একজন লোক। এজক এসব করে রাতে বন্ধুদের সাথে লাল পানি টানতে টানতে আর আড্ডা দিতে দিতে তিরান বাসায় আসে। তার এই বন্ধুগুলো তারা রিটায়ারমেন্টের আগে সবাই এক টিমেই ছিল, একসাথে তারা কাজ করত। আর এখন লাল পানির সঙ্গী আর কি। এজক লাল পানি টাল পানি টেনে কিছুক্ষণ আড্ডা সাড্ডা দিয়ে সবাই যে যে যার মতো করে চলে যায়। তিরান বাসায় প্রবেশ করে, আর বাসায় প্রবেশ করতে সে যেন অন্যরকমের হয়ে যায়। তার জীবনের যেন কোনো মানেই নেই, সারাক্ষণ কাকে নিয়ে যেন ভাবতে থাকে। আর এভাবে এসব কল্পনা করতে করতে সে ঘুমিয়ে পড়ে। সিন শিফটের পরদিন সকালে তিরান বেহুশের মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিল। ওইদিকে দরজায় তার বন্ধু মানি সে তাকে ডাকছে, অনেক জোরে জোরে ডাকছিল। তিরান ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলতেই মানি বলে স্টেল অ্যাক্সিডেন্ট করেছে। পিটার তোকে অনেকবার কল করেছে কিন্তু তুই কল রিসিভ করিসনি। স্টেলার অবস্থা অনেক খারাপ, হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। এটা শুনতে তিরান একদম থ মেরে যায় আর দেওয়ালে থাকা একটা ফটোর দিকে তাকায়। আর এখান থেকে আমরা বুঝতে পারি স্টেলা অন্য কেউ নয়, স্টেলা তিরানেরই ওয়াইফ। কোনো এক কারণে তারা একসাথে থাকে না। কারণটা কি সেটা আমরা একটু পরে গিয়ে জানতে পারবো। তো তিরান এবং তার বন্ধু মানি তাড়াতাড়ি হসপিটাল ছুটে আসে। এখানে আমরা তাদের আরেক বন্ধু পিটারকে দেখতে পাই। আপনাদের বলে রাখি, তিরানের সাথে তার ওয়াইফ স্টেলা ছাড়াছাড়ির পর স্টেলায় পিটারকে বিয়ে করেছে, মানে পিটার স্টেলার দ্বিতীয় স্বামী। এর জন্য অবশ্য তিরান এবং পিটারের সম্পর্কটাও তেমন একটা ভালো না। যাই হোক, তিরানের সে স্টেলার এই অবস্থা দেখে মনে মনে সে অনেক কষ্ট পায়। আর একটুখানি ফ্ল্যাশব্যাকে আমরা দেখি বিয়ের পর স্টেলা যখন প্রেগনেন্ট ছিল তখন তিরান তাকে নিয়ে হসপিটাল আসে। তাদের কিউট একটা মেয়ে হয় যার নাম দেওয়া হয়েছিল ডাইনা। ডাইনাকে পেয়ে তিরান যেন আকাশে তারা খুঁজে পেয়েছে, ওই রকম অবস্থা তার। অনেক হাসি খুশিতে তারা তাদের দিন পার করতে থাকে। তিরান তার বাবা স্টেলাকে অনেক ভালোবাসত, অনেক আদর যত্ন করত। একটা গানে গানে আমাদের বেশ কিছুক্ষণ ধরে তাদের এই রোমান্টিক ভালোবাসার সিনগুলোই দেখানো হয়। প্রেজেন্টে স্টেলার পাশে বসে তিরান এইগুলো নিয়ে কল্পনা করছে। এদিকে মানিরা পিটারকে জিজ্ঞাসা করছে স্টেলার এই অ্যাক্সিডেন্ট কীভাবে হয়েছে। পিটার বলে প্রত্যেক দিনের মতো সকালে স্টেলা তার স্কুটি করে চার্চে গেছিল। ওইখান থেকে ফেরার সময় মাঝ রাস্তাতেই একটা মিনি ট্রাকের মতো এরকম কিছু একটা তার অ্যাক্সিডেন্ট করে তার উপর দিয়ে চলে যায়। পাশে একটা চায়ের দোকান ছিল, চায়ের দোকানে সে লোকটা ওই রাস্তা দিয়ে আসা অন্য একটা গাড়ি দাঁড় করে সেটাতে করে তাকে হসপিটাল পাঠায়। তারা এসবই বলছিল। তখন একটা নার্স এসে তাদের বলে এখানে স্টেলার স্বামীকে ডক্টর ডাকছেন। এটা শুনে পিটার তিরানের দিকে তাকায় আর তিরান পিটারের দিকে। যাই হোক, তিরানরা সেখান থেকে চলে আসে আর বাসায় আসার পর মন খারাপ করে বসেছিল। তার বন্ধু মানিরা তাকে বলে আমরা কোনোদিন তোমার কাছে তোমার পার্সোনাল কিছু জানতে চাইনি, জানার প্রয়োজনও মনে করিনি, কিন্তু আজকে জানার খুব ইচ্ছে করছে তুমি আর স্টেলা আলাদা কেন হয়েছিলে। তিরান বলতে শুরু করলে সিনেমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। আজ থেকে অনেক বছর আগে তিরান মীনাক্ষী নামের একটা মেয়েকে ভালোবাসত। মীনাক্ষীও তিরানকে পছন্দ করত। দুজন বেশ জমিয়ে প্রেম করেই চলেছে। তিরান অবশ্য মীনাক্ষীকে একটু বেশি পছন্দ করত, কিন্তু তখন তিরান ছিল একজন বেকার ছেলে, যার জন্য সে মীনাক্ষীর বাসায় তাদের বিয়ের প্রস্তাবটা দিতে পারছে না। এরপর তিরান পুলিশের চাকরির জন্য অ্যাপ্লাই করে। ট্রেনিংয়ের জন্য বেশ কিছুদিন তাকে এই শহর থেকে অন্য শহরে চলে যেতে হয়,
এরপর কিছু মাস পর ট্রেনিং শেষ করে যখন ফিরে আসে, ততদিনে দেখে মীনাক্ষীকে তার পরিবার জোরপূর্বক অন্য আরেক জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। বেচারা থিরান এটা দেখে অনেক কষ্ট পায়, কিন্তু কিছু করার নেই। এর কয়েক বছর পর থিরান ও স্টেলাকে বিয়ে করে নেয়। মীনাক্ষীকে ভুলে যাওয়ার জন্য যা যা করতে হয় সব কিছুই করে, এমনকি ধীরে ধীরে সে তাকে ভুলেও যায়। যাক, এর কিছুদিন পর পুলিশের কাছে একটা খবর আসে, একটা ঘরে নাকি কেউ একজন একটা লাশ পড়ে আছে। ঘরটার আশেপাশে অনেক বাজে গন্ধ ছড়াচ্ছে। খবর পেয়ে পুলিশের টিম সেখানে গিয়ে উপস্থিত। অবশ্য থিরান এবং তার বন্ধু মানিরাও ছিল। লাশটা ছিল কোনো একটা মহিলার, আর এটার এমন অবস্থা হয়েছিল কেউ সহজের কাছেও যেতে পারছে না। থিরান তো তার মতো করে তল্লাশি চালিয়ে যাচ্ছে আর জানার চেষ্টা করছে এটা কার লাশ। তখনই দেওয়ালে থাকা একটা ফটো দেখে সে একদম হতভম্ব হয়ে যায়, কারণ লাশটা অন্য কারো না, এটা ছিল তার এক্স গার্লফ্রেন্ড মীনাক্ষীর। সাথে সাথে তার মীনাক্ষীর সাথে কাটানো স্মৃতিগুলোর কথা মনে পড়তে শুরু করে। আর এরপর থেকে থিরান একদম অন্যরকমের হয়ে যায়। সারাক্ষণ অন্যমনস্ক, প্রচুর পরিমাণে নেশাও করতে শুরু করেছে। তার ওয়াইফ স্টেলা তার কাছে আসলেই তখনই তার মীনাক্ষীর কথা মনে পড়তে শুরু করে, যার জন্য সে স্টেলার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তার চোখে চোখও রাখতে পারছিল না। স্টেলা এভাবে তাকে অনেকদিন ধরে নোটিস করছে। তার সন্দেহ যায় থিরান নিশ্চয় অন্য মেয়ের সাথে অ্যাফেয়ারে জড়িয়েছে, এর জন্য তাকে ইগনোর করছে। এসবের কারণে দুজনের সম্পর্কের মধ্যেও ফাটল ধরতে শুরু করে। এমনকি স্টেলা একদিন থিরানকে বলেই দেয় যে সে এইসব আর নিতে পারছে না, সেখানে থাকবে না। এখন থিরান ডিপ্রেশনের মধ্যে ছিল, আর না বুঝে স্টেলাকে বলে ফেলে যাও, যেখানে খুশি চলে যাও, কিন্তু আমার মেয়েকে রেখে যেও। সাথে সাথে স্টেলা অভিমান করে চলে যায়, আর তখন তাকে সাহারা দেয় হচ্ছে পিটার। এরপর স্টেলা পিটারকে বিয়ে করে, আর মূলত এটাই ছিল তাদের ছাড়াছাড়ির কারণ। সিন প্রেজেন্টে হসপিটাল থেকে পিটার কল করে থিরানদের সবাইকে তাড়াতাড়ি হসপিটাল আসতে বলছে। থিরানরাও সাথে সাথে হসপিটাল ছুটে যায়, আর এখানে এসে জানতে পারে স্টেলা নাকি অনেক খারাপ অবস্থা, এখানে ফেলে রেখে তাকে কোনো লাভ হবে না। মাথায় তার এমন জবরদস্ত আঘাত লেগেছে যে কোনো সময় নাকি সে কোমায় চলে যেতে পারে, আরেকবার কোমায় চলে গেলে তার ফিরে আসার কোনো চান্সই নেই। অর্থাৎ সে নাকি এখন জীবিত থেকেও মৃত। ডক্টর বলছে তার অর্গান ডোনেট করে দিতে। পিটার থিরানের কাছ থেকে জিজ্ঞাসা করে যে তুমি কি এতে রাজি আছো নাকি? এই সিদ্ধান্ত আমি একা নিতে পারবো না, এজন্য তোমাদের ডাকলাম। আর এখানে আমরা আরও একটা বিষয় জানতে পারি, আজ থেকে অনেক বছর আগে থিরানের মেয়ের ডায়নাও একটা অ্যাক্সিডেন্ট করে তার এরকম একটা ব্রেন ডেথ হয়ে গেছিল। অনেক দিন যাবৎ হসপিটালের বেডে পড়েছিল, মানে বাঁচা মরা সমান। তখন ডক্টর থিরান এবং স্টেলাকে ডেকে পরামর্শ দিয়েছিল ডায়নাকে এভাবে ফেলে রেখে তো কোনো লাভ নেই, এটা না করে বরঞ্চ ডায়নার অর্গান ডোনেট করে দিতে। স্টেলা এবং থিরানও তখন সেটাই করে। এখন থিরানের সামনে আবারও একই সিচুয়েশন। অবশ্যই অনেক ভাবনা চিন্তার পর থিরানও এর জন্য রাজি হয়ে যায়। স্টেলার অর্গান ডোনেট করে দিয়ে তার লাশটাকে তারা নিয়ে আসে। বাকি দাফন কাফনের কাজও শেষ করা হয়। স্টেলার জন্য থিরান এবং পিটারের অনেক মন খারাপ ছিল, যদিও তাদের মধ্যে সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। তারপরও পিটার থিরানকে অনেক শ্রদ্ধা করে। যাই হোক, স্টেলার দাফন কাফন শেষ করে থিরানরা গাড়ি করে তাদের মতো করে চলে আসছিল। এই জায়গাটিতে আসতেই থিরানের বন্ধু মানিরা তাকে বলে এইখানে স্টেলার অ্যাক্সিডেন্ট হয়েছিল। থিরান গাড়ি থেকে নেমে একটুখানি এখানে দাঁড়ায়, জায়গাটাকে দেখছে। আবার ওই সময় মানিকের জরুরি একটা কাজে পুলিশ স্টেশন যেতে হবে, যার জন্য সে থিরানকে বলছে যে তাড়াতাড়ি আসো। সবাই মিলে তারা পুলিশ স্টেশন আসে। পুলিশ স্টেশনের বাইরেই স্টেলার স্কুটিটা পড়ে আছে। অ্যাক্সিডেন্টের ফলে এটা ভেঙে চুরে একেবারে ছুরমার। তো এইখানে যেহেতু এসেছে, থিরান কি করে এই সুযোগে এখানের ওসির কাছ থেকে স্টেলার কেস ফাইলটা নিয়ে চেক করতে শুরু করে। কেস ফাইলে সব কিছু লেখা আছে। একটা লরি ট্রাক পিছন থেকে এসে স্টেলার অ্যাক্সিডেন্ট করে দেয়। স্টেলার রাস্তার পাশে পড়ে থাকা পাথরের উপর গিয়ে পড়ে, যার ফলে মাথায় সে গুরুতর আঘাত পায়। আইউইটনেস ওইখানে একজন লোকাল চাওয়ালা। লরি ট্রাকটার এখনও কোনো আতাপাতা তো পাওয়া যায়নি, বাট পুলিশ ইনভেস্টিগেশন চালাচ্ছে। থিরান ওসিটাকে বলে ঘটনাস্থলের সবগুলো ফটো আর যাবতীয় সবগুলো ডিটেলস আমাকে হোয়াটসঅ্যাপ করো। ওসিয়ত কথা মতো থিরানকে সবকিছু পাঠিয়ে দেয়। যার পরের সিনে আমরা দেখি থিরানরা আবার ওই জায়গায় এসে উপস্থিত, যে জায়গায় স্টেলার অ্যাক্সিডেন্ট হয়েছিল। থিরান জায়গাটাকে ভালো করে দেখছে। ওই আইউইটনেস চামড়াটির দোকান ওই যে সামনেই। থিরানরা তাকে ওইখানে ডাকে। এরপর তাকে জিজ্ঞাসা করে তুমি কি কি দেখেছিলে, আর স্টেলার অ্যাক্সিডেন্ট হওয়ার পর কীভাবে পড়েছিল। এ যা কিছু হয়েছিল সব কিছু থিরানদের বলে, সাথে স্টেলা কীভাবে পড়েছিল ওইটাও দেখিয়ে দেয়। আর এইসব শোনার পর থিরান তার বন্ধুদের বলে স্টেলার সাথে যা হয়েছে ওইটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট না,
এটা একটা প্রি প্ল্যানিং মার্ডার। এটা শুনে সবাই তো রীতিমতো অবাক। তারা আবার ওই চাওয়ালাটির কাছ থেকে জিজ্ঞাসা করে অ্যাক্সিডেন্ট হওয়ার পর কি কি হয়েছিল। চাওয়ালাটিও শুরু থেকে সব কিছু বলছে। সিন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। ট্রাকটি পিছন থেকে এসে স্টেলার অ্যাক্সিডেন্ট করে চলে যায়। চাওয়ালারা দেখে তাড়াতাড়ি দৌড়ে আসে, কিন্তু অনেক ডাকাডাকির পরও ট্রাকটা একটিবার দাঁড়ায় নাও পর্যন্ত। স্টেলা অজ্ঞান হয়ে এইভাবে পড়েছিল। এর একটু পরপরই সে রাস্তা দিয়ে কালো কালার একটা গাড়ি আসে, আর গাড়িটাকে দেখে চাওয়ালাটা তাদের কাছ থেকে সাহায্য চাই। গাড়িতে একটা মধ্যবয়সী লোক আর একটা মহিলা ছিল। তারা স্টেলাকে তাড়াতাড়ি তাদের গাড়িতে তুলে সেখান থেকে রওনা দেয় হসপিটালের উদ্দেশ্যে। ব্যাস এইটুকুই হয়েছিল। প্রেজেন্টের চাওয়ালাটা থিরানদের বলছে, গাড়িটাকে আমি আগে কোনোদিন এখানে দেখিনি, এজন্য আমি গাড়ির নাম্বার নোট করে নিয়েছিলাম। থিরান বলে, যে জিপটা স্টেলার অ্যাক্সিডেন্ট করেছিল ওই গাড়িতে কতজন ছিল? চাওয়ালা বলে, 2 জন স্যার, ড্রাইভার আর তার সাথে আরেকজন। থিরান আবার জিজ্ঞাসা করে, অ্যাক্সিডেন্টের পর তারা কি কেউ পিছনে ফিরে দেখেছিল নাকি? চাওয়ালা বলে, হ্যাঁ স্যার, ড্রাইভার তো দেখেনি, বাট তার সাথে যে লোকটা ছিল সে বারবার পিছন ফিরে দেখছিল। থিরান বলে, আচ্ছা, কালো গাড়িতে করে যেই মহিলা এবং লোকটা এসেছিল তাদের মধ্য থেকে কেউ কি তখন মোবাইলে কথা বলছিল? চাওয়ালা বলে, ভালো করে তো দেখিনি, বাট একটু করে দেখেছিলাম। যখন তারা স্টেলাকে নিয়ে গাড়ির ভিতর ঢুকে যায় তখন তাদের মধ্যে মহিলাটি কেউ জনকে কল করছে, আর তখন সময়টা ছিল সকাল 8:30টার কাছাকাছি। তো এরপর থিরানের চাওয়ালাটির কাছ থেকে কালো কালারের সেই গাড়ির নাম্বারটা নিয়ে তার বন্ধু মানিদের বলে সুধীর নামের কেউ জনকে কল করে বলতে এই নাম্বারের গাড়িটার ডিটেলস এবং সব কিছু বের করতে। এইটা হচ্ছে সেই সুধীর, সাইবার সেল এক্সপার্ট। বলে দিয়ে সুধীর এবং থিরানের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক। সুধীর থিরানকে অনেক রেসপেক্ট করে। তো এদিকে কথা মতো সুধীর কালো কালারের সেই গাড়ির নাম্বারটা চেক করে দেখে এটা তো কোনো কারের নাম্বার না, এটা নাকি পুরনো কোনো এক লরির নাম্বার, মানে এই নাম্বারটা পুরোটাই ফেক। থিরান সুদীপকে বলে, সুদীপ, এরকম লোকেশনে চলে আসো, এক্স্যাক্টলি এই লোকেশনের একটা মোবাইল ডাম্পিং করতে হবে। আর হ্যাঁ, আসার সময় সাথে করে স্কেচ আর্টিস্ট হারিমুগানকেও নিয়ে আসিও। অর্থাৎ তারা চাওয়ালাটির মাধ্যমে ওই কালো কালার গাড়িতে যে লোকটা ছিল তার স্কেচ বানাবে। থিরান আবারও এক্স্যাক্টলি যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে গিয়ে তার বন্ধুদের বলে তারা সব কিছু প্ল্যানিং করে করেছে, তাদের উদ্দেশ্য অ্যাক্সিডেন্ট করে মার্ডার করা ছিল না। এরকমটা হলে তারা সহজেই স্টেলাকে অ্যাক্সিডেন্ট করিয়ে এই উপর থেকে নিচে ফেলে দিতে পারত, কিন্তু তারা সেটা করেনি। মানিরা বলে, তুমি এত শিওরলি কিভাবে বলতে পারছো যে এটা অ্যাক্সিডেন্ট না? যদি তারা প্ল্যানিং করে করতো তাহলে তো কোনো সুনসান এরিয়াতেই করতো। এর চাওয়ালাটিকে আই উইটনেস রেখে তার সামনে কেন করতে যাবে? থিরান বলে, এইটাই তো তাদের প্ল্যান। আই উইটনেস রেখেছে তারা নিজেরা বাঁচার জন্যই, যাতে করে সবাই এটা 8-10টা সাধারণ অ্যাক্সিডেন্টের মতোই মনে করে। ওইভাবেই তারা পুরো নাটকটা সাজিয়েছে। তারা এটা ভালো করে জানে যে কোনো আই উইটনেস থাকলে পুলিশ কেসটাকে তেমন একটা ইনভেস্টিগেশন করবে না। আর তাছাড়াও সব কিছু দেখে এটা বোঝা যাচ্ছে স্টেলা অ্যাক্সিডেন্টের পর এখানে যেভাবে পড়েছিল আর পোস্টমর্টম রিপোর্টে তার মাথায় যেভাবে আঘাত পাওয়ার কথা মেনশন করা হচ্ছে, ওইরকম মাথায় আঘাত পাওয়ার মতো আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না। এই ছোট্ট পাথরটাতে সে যে এইভাবে আঘাত পাবে এটা আমি বিশ্বাসই করি না। যদি এরকমটা হতো তাহলে নিশ্চয়ই এর আশেপাশে একটু না একটু ব্লাড লেগে থাকতো, যার মানে এটা পরিষ্কার বলা যেতে পারে মাথায় যে আঘাতের ফলে তার মৃত্যু হয়েছে ওইটা তার এইখানে লাগেনি, বরঞ্চ অ্যাক্সিডেন্টের পরে হসপিটাল নিয়ে যাওয়ার পথে কিছু না কিছু একটা হয়েছে। যে কালো কালারের গাড়িটা করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল ওইটারই কোনো না কোনো লিঙ্ক তো আছে এর সাথে। যদি এতটাই তারা ভালো মানুষ হতো তাহলে হসপিটালের রেজিস্টার খাতায় নিশ্চয় তাদের নাম লিখে যেত, না হয় স্টেলার কোনো আত্মীয় স্বজন যাওয়া পর্যন্ত তারা অপেক্ষা করত, কিন্তু তারা সেটা করেনি। আর তাছাড়াও তাদের গাড়ির নাম্বারটাও ফেক নাম্বার। সো সব কিছু একদম পানির মতো পরিষ্কার। এখান থেকে থিরানা পরের সিনে একটু পিটারের বাসায় আসে। পিটারকে জিজ্ঞাসা করে এই কয়েকদিনের মধ্যে স্টেলার বিহেভিয়ারে কি কোনো চেঞ্জ বা সে কি কোনো ভয়ের মধ্যে ছিল এরকম কিছু নোটিস করেছে নাকি? পিটার বলে, না তো, এরকম কিছু হয়নি, কিন্তু ডায়নার মৃত্যুর পর থেকে সে একটু আপসেট ছিল। প্রত্যেক দিন প্রায় সে চার্জে যেত। এরপর থিরান স্টেলার রুমে গিয়েও তার জিনিসপত্রগুলো চেক করে দেখছে এখান থেকে কিছু পায় কিনা। স্টেলার ব্যাগের মধ্যে থিরান কিছু মেডিসিন দেখে পিটারকে জিজ্ঞাসা করে, স্টেলা কি অসুস্থ ছিল? এগুলো কিসের মেডিসিন? পিটার বলে, কিছু মাস আগে হাই ব্লাড প্রেশারের কারণে হসপিটালে একদিন সে অ্যাডমিট হয়েছিল, এগুলো তখনের মেডিসিন। এসব চেক করতে করতে থিরান ব্যাগের মধ্যে তার একটা ফটো দেখতে পাই, যার মানে স্টেলা থিরানকে এখনও ভালোবাসত।
পিটারের কাছ থেকে এসব ইনফরমেশনগুলো কালেক্ট করে থিরানরা সেখান থেকে বেরিয়ে পড়ে। একজন স্কেচ আর্টিস্টের সাহায্যে তারা ওই চামলাটির কাছ থেকে ডিটেলস কালেক্ট করে ওই লোকটার একটা স্কেচ বানিয়ে নেয়। মানে যারা স্টেলার অ্যাক্সিডেন্টের পর কালো কালারের গাড়িতে করে এসে তাকে নিয়ে গেছিল। এদিকে সুদীপকেও লাগিয়ে দিয়েছে মোবাইল ডাম্পিংয়ের জন্য। এই মোবাইল ডাম্পিংয়ের মাধ্যমে ওই দিন ওই মহিলাটা কোন মোবাইল থেকে কল করেছে, কোথায় কল করেছে, তার নাম্বার কি, সব কিছু বের করা যাবে। তো সুদীপ এটা বের করার জন্য তার মতো করে সব কিছু সেটিং করে রাখে। এদিকে থিরানরাও চাওয়ালাটির কাছ থেকে জিজ্ঞাসা করছে, কালো কালারের সেই গাড়িটা কোন মডেলের গাড়ি ছিল তুমি কি বলতে পারবে? চাওয়ালাটা বলে, এত কিছু তো আমি চিনি না, কিন্তু দেখলেই বুঝতে পারবো। তো এরা একটা একটা করে গাড়ির মডেলগুলোকে দেখাতে শুরু করে। আর ফাইনালি গিয়ে তারা এটা পেয়েও যায়, ওই কালো কালারের গাড়িটা একটা টয়োটা মডেলের গাড়ি ছিল। এইদিকে লুকটার স্কেচ বানানো কমপ্লিট। স্কেচে থাকা এই লুকটার মতোই নাকি প্রায় দেখতে। সাথে সাথে থিরান তার একজন ইনফর্মার পালানি নামের এই লুকটাকে কল করে বলে, এরকম কালো কালারের টয়োটা মডেলের একটা গাড়ি, যেখান থেকে হোক এটাকে খুঁজে বের করতে হবে। তুমি প্রথম আশেপাশের স্ক্র্যাপের দোকান আর যতগুলো গ্যারেজ আছে ওইখানে খোঁজ লাগাও। তাড়াতাড়ি কাজটা করো, কালকের মধ্যে কাজটা হয়ে যাওয়া চাই। পালানিও বলে, ঠিক আছে স্যার, কোনো চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। সিনশিফটের রাতে সুদীপ মোবাইল ডাম্পিং করে ওই মহিলাটার মোবাইল ডিটেলস কালেক্ট করে নিয়েছে। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে, সে তখন যে কলটা করেছিল সেটা বাইরের দেশের নাম্বার, অন্য স্টেটের। আর এই কল করা ছাড়া মোবাইলটা প্রায় সময় বন্ধ হয়ে থাকে, বেশ কিছুদিন ধরে অনও করা হয় না। শুধু একবার অন করে একটা কল করে এরপর আবার সেটা অফ করে দেয়। আর এরকমটা তারা ভিন্ন ভিন্ন সিম কার্ড ইউজ করে থাকে। থিরানরা এটাও খোঁজ লাগায়, স্টেলার অর্গান কাদের কাদের ডোনেট করা হয়েছে, কিন্তু এতেও কোনো ক্লু খুঁজে পাওয়া যায় না। সরকারি অনুদানে কিছু গরিবদের মাঝে তার অর্গানগুলো ডোনেট করা হয়েছে। বেচারা থিরান একদম অসহায় হয়ে পড়ে। বাসার ভিতরে সে কিছু নিউজ পেপার চেক করছে। একটা নিউজ পেপারে তার ওয়াইফ স্টেলার ব্যাপারে লেখা ছিল, অন্য আরেকটাতে তার মেয়ে ডায়নার ব্যাপারে। অর্থাৎ বলেছিলাম না আপনাদের, তার মেয়ে ডায়নার মৃত্যু ঠিক এরকমভাবে হয়েছিল। এইখান থেকে থিরানের মাথায় কিছু একটা ঘুরপাক খেতে শুরু করে। কোনো না কোনো কিছু একটা তার গর্বণ মনে হচ্ছে। পরের দিনে থিরান তার বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ে তার ওয়াইফ স্টেলা এবং তার মেয়ে ডায়নার অর্গান যাদের যাদের ট্রান্সফার করা হয়েছিল বর্তমানে তাদের কী অবস্থা সেটা দেখার জন্য। কারণ থিরানের সন্দেহ এখানে কোনো একটা গড়বড় হচ্ছে। প্রথমে তারা এই লোকটার কাছে আসে। এই লোকটাকে স্টেলার কিডনি ট্রান্সফার করা হয়েছে। অবস্থা এখনো তেমন একটা সুবিধার না তার। থিরান লোকটাকে জিজ্ঞাসা করে যে অপারেশনের জন্য তোমাকে টাকা কে দিয়েছিল? লোকটা বলে, স্যার এদিক সেদিক থেকে ঋণ নিয়েছি, আর আমার আত্মীয় স্বজনও সাহায্য করেছে। এর কাছ থেকে থিরানরা তেমন কিছু পায় না। যার পর তারা এই বৃদ্ধ মহিলাটির কাছে আসে। এইখানেও তারা তেমন কিছু পায় না। এরপর তারা একটা ফ্যাক্টরিতে এসে রেণুকা নামের একটা মেয়ের খোঁজ করছে। রেণুকার মা বলে, জি স্যার বলুন, আমি রেণুকার মা। থিরান বলে, আমার মেয়ের হার্ট আপনার মেয়ে রেণুকার মধ্যে ট্রান্সপ্লান্ট করা হয়েছিল, তার এখন কী অবস্থা সেটা দেখতে এসেছি। রেণুকার মা এবং রেণুকা নামের মেয়েটা এই ফ্যাক্টরিতে একসাথে কাজ করে। রেণুকার মা কান্না করে করে থিরানদের বলে, কি বলবো স্যার, এদিক সেদিক থেকে ঋণ নিয়ে মেয়ের অপারেশন করিয়েছিলাম। এখনও পর্যন্ত তার মেডিসিনের পিছনে এত টাকা খরচ হচ্ছে, আমাদের কামাইয়ের চেয়ে খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে। থিরানরাও নোটিস করে রেণুকার রোগের এখনও কোনো উন্নতি নেই। যাক, থিরান কিছু টাকা দিয়ে তাদেরকে সাহায্য করে, সাথে তার পরিচিত এক ডক্টরের একটা কার্ড দিয়ে বলে, রেণুকাকে এই ডক্টরের কাছে নিয়ে যাও, আমার পরিচিত, কোনো সাহায্য সহযোগিতা লাগলে অবশ্যই আমাকে কল করবে। এই বলে তারা সেখান থেকে চলে আসে। যাক, পরের দিন স্টেলার স্মরণে তার সমাধির পাশে একটা প্রার্থনার আয়োজন করা হয়েছিল। থিরানরা সবাই সেখানে উপস্থিত ছিল। তখনই থিরানের কাছে এটা খবর আসে যে কাল তারা যে রেণুকার সাথে দেখা করতে গেছিল সে রেণুকা নাকি আজ মারা গেছে। এটা শুনে থিরানের কি যেন হয়ে যায়। একা ওখান থেকে সোজা তার বাসায় চলে আসে। এরপর হাতে একটা ব্লেড নিয়ে ব্লেডটা দিয়ে তার হাত কেটে ফেলে। কি এমন হয়েছে, থিরান এই কাজটা কেন করলো, তা পরে গিয়ে জানতে পারবেন। এর একটু পর তার বন্ধু মানেরা যখন তার খোঁজে তার বাসায় আসে, তখন তারা দেখে যে থিরানের এই অবস্থা। তাড়াতাড়ি তারা তাকে হসপিটাল নিয়ে যায়। আর ঠিক টাইমে তাকে হসপিটাল নিয়ে আসার ফলে কোনোরকম তাকে বাঁচাতে পেরেছে। অবশ্য সবাই মিলে থিরানকে অনেক বোকাঝকা করে যে তুমি এত তাড়াতাড়ি হার কীভাবে মানতে পারো, এই কাজটা কেন করলে তুমি? থিরান কোনো উত্তর দেয় না। কয়েকদিন পর তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে বাসায় নিয়ে আসা হয়। এরপর থেকে থিরানের কি যেন হয়, সে তার প্রত্যেক দিনের ডেলি রুটিন একদম চেঞ্জ করে ফেলে। মানে মদ খাওয়া ছেড়ে দেয়, সকাল সকাল রাত দিন ঘুম থেকে উঠে জগিং করে, একজন স্বাস্থ্য সচেতন মানুষের মতো আচরণ করতে শুরু করে। আর এরকমটাও কেন করছে ওটাও পরে গিয়ে জানতে পারবেন।
যাক, এভাবেও বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সুদীপ নামের ওই ছেলেটা থিরানকে কল করে বলে ওই মহিলাটা তার মোবাইল নতুন একটা সিম দিয়ে আবার অন করেছে। থিরান বলে নজর রাখো, যদি আবার অন হয় তাহলে সাথে সাথে লোকেশন নোট করে নিবে। এই বলে কলটা রাখতেই থিরানের কাছে ওইদিকে আবার খবর আসে সে পালানিকে যে কালো কালারের গাড়িটা খোঁজার দায়িত্ব দিয়েছিল পালানি সেটা বের করে নিয়েছে। একটা গাড়ি স্ক্র্যাপ করার শোরুমে বর্তমানে গাড়িটা স্ক্র্যাপ করে ফেলে রাখা হয়েছে, মানে ভেঙে চুরে স্ক্র্যাপ করে আর কি। থিরান এক ধরনের একটা কেমিক্যাল বের করে সেটা গাড়ির সিটে লাগিয়ে এটা চেক করছে যে গাড়িতে কোনো রক্তের চিহ্ন আছে নাকি। যদি কোনো ব্লাড থেকে থাকে তাহলে কেমিক্যালটা নীল কালারের হয়ে যাবে। আর সেটাই হয়, তারাও শিওর এই গাড়িটা করে তারা স্টেলাকে নিয়ে গেছিল। থিরান এইখানের মালিককে গিয়ে ওই লোকটার স্কেচটা দেখে জিজ্ঞাসা করে যে গাড়িটাকে এই লোকটা দিয়ে গেছিল। মালিকটাও বলে জি স্যার, দেখতে তো এর মতোই ছিল। সে আসলো আর গাড়ির আরসি পেপার, ডকুমেন্টস এগুলো দিয়ে গাড়ি স্ক্র্যাপ করিয়ে আবার চলে গেল। থিরান রায় আরসি পেপারগুলো চেক করে এখানে একজন গাড়ির মালিকের ঠিকানা খুঁজে পায়, যার পরে সিনে তারা ওই মালিকের কাছে গিয়ে উপস্থিত। কিন্তু লোকটা বলে স্যার, আমি তো অনেক আগে গাড়িটা একজনের কাছে বিক্রি করে দিয়েছিলাম, একটা অ্যাড দিয়েছিলাম, অ্যাডের মাধ্যমে গাড়িটা বিক্রি হয়েছে। এছাড়া তার সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি, আর আমি তাকে চিনিও না। এইসব তথ্যগুলো কালেক্ট করে থিরানরা সেখান থেকে চলে আসে। পরবর্তী সিনে আমরা দেখি থিরান তার সব বন্ধুদেরকে এই জায়গায় ডাকে। তারা আসলে সে তাদেরকে বলতে শুরু করে স্টেলার যারা অ্যাক্সিডেন্ট করিয়েছে তারা আরও একটা অ্যাক্সিডেন্ট করাতে যাচ্ছে, যেটাও কিনা হতে যাচ্ছে 48 ঘন্টার ভিতর। তারা প্রত্যেকবারই মোবাইলের মধ্যে একটা নতুন সিম কার্ড ঢোকায়, এরপরে 48 ঘন্টার মধ্যে একটা খুন করে। সুদীপ আমাকে বলেছে কালকে রাতে তারা তাদের মোবাইল অন করেছে আবার। স্টেলার বেলায় যে প্যাটার্নটা তারা ফলো করেছে একই প্যাটার্নে তারা আবারও কাজটা করতে যাচ্ছে। প্রথমে তারা কোনো অ্যাড দেখে সেখান থেকে একটা পুরাতন গাড়ি ক্রয় করে, এরপর সেই গাড়িটা ইউজ করে কাজ শেষ করার পর সেটা কোনো স্ক্র্যাপের দোকানে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। আমি সুদীপকে বলেছি আমাদের এই এরিয়ার ভিতর কেউ কি কয়েকদিনের মধ্যে এরকম কোনো অ্যাড থেকে গাড়ি কিনেছে কিনা সেটা বের করতে। আর তথ্য মতে আমরা একজনকে পেয়েও গেছি, বর্তমানে তার লোকেশন এরকম একটা অ্যাপার্টমেন্টে। আমি আমার গুপ্তচর পালানিকে অলরেডি লাগিয়ে দিয়েছি অ্যাপার্টমেন্টের উপর নজর রেখে এটা দেখতে যে এটা সত্যি স্কেচে থাকা লোকটা নাকি। পালানি খোঁজ নিয়ে একটু পরে আমাকে জানাবে। কথা মতো একটু পরেই পালানি থিরানকে কল করে অ্যাপার্টমেন্টে সেইখানে ডাকে। এরপর থিরানরা সেখানে আসলে সে তাদের বলে এইটা স্কেচে থাকা সেই লোকটাই, তাকে আমি এখানে দেখেছি। আর এবার তারা কয়েকদিন আগে যে গাড়িটা কিনেছে ওইটাই সেই গাড়িটা পার্কিংয়ে রাখা আছে। থিরান তার বন্ধু মানিদের বলে তোমরা সবাই এইখানে দাঁড়িয়ে নজর রাখো, যখনই তারা গাড়ি নিয়ে বের হবে তখন সাথে সাথে আমাকে জানাবে। এই বলে থিরান তাদের সবাইকে সেইখানে লাগিয়ে দিয়ে সে বাসায় চলে আসে। একটু পর তার কাছে সুদীপ নামের ছেলেটা আসে। থিরান সুদীপকে বলে যে জিনিসগুলো আনতে বলেছিলাম এনেছো নাকি। সুদীপও ব্যাগ থেকে বের করে তাকে কিছু একটা দেয়, দেখে মনে হয় যেন কোনো মিনি ক্যামেরা বা এ ধরনের কিছু একটা। এরপর থিরান তার ড্রয়ার থেকে 2টা পার্সেল বের করে সুদীপকে দিয়ে বলে কাল সকালে একটা পার্সেল দিবে অ্যাডভোকেট সুদীপ্তা ম্যাডামের হাতে, আর এটা দিবে আমাদের এসপি নারায়ণজির হাতে। 2টা পার্সেলে দুজনের নাম আমি উপরে লিখে দিয়েছি। দেখিও আজ পর্যন্ত যতগুলো কাজ দিয়েছি সবগুলো থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ, তাই এদিক সেদিক যেন না হয়। সুদীপও বলে ঠিক আছে স্যার। সিন শিফট হয় রাতে ওই অ্যাপার্টমেন্টের বাইরে। থিরানের বন্ধু মানিরা এখনও নজর রেখে চলেছে। একটু পর থিরান ও পালানিকে নিয়ে সেইখানে আসে। আমরা দেখি এখানে থিরান পালানিকে দিয়ে ওই কালপিটটার যে গাড়িটা কিনেছিল তার ভিতরে কিছু একটা লাগিয়ে দিচ্ছে, মনে হচ্ছে কোনো একটা ক্যামেরা লাগাচ্ছে। এইসব করার পর থিরান আবারও মানিদেরকে বলে তোমরা নজর রাখো, কোনো গড়বড় মনে হলে আমাকে কল করবে। এইসব বলে সে আবারও সেখান থেকে বাসায় চলে আসে। সিন শিফট পরবর্তী দিন সকাল 6টায়। থিরান ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তার স্কুটি নিয়ে বাসা থেকে বের হয় চার্চের উদ্দেশ্যে। এখান থেকে সে সূর্য স্টেলার সমাধি সেখানে আসে। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রার্থনা করে। অন্যদিকে আমরা মানিদের দেখি যারা কিনা অ্যাপার্টমেন্টের বাইরে থেকে এখনও ওই গাড়িটার উপর নজর রেখে চলেছে। একটু পর তারা দেখে ওই লোকটার মহিলাটা এখান থেকে বের হচ্ছে। তারা তাদের গাড়িতে এসে বসে, এরপর গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। সাথে সাথে মানিরাও তাদের পিছু নিতে শুরু করে দেয়। থিরানকেও কল করে বলে দেয় যে এরকম এরা বেরিয়েছে। এরা ওই লোকগুলোর পিছু তো নিচ্ছিল, কিন্তু একটু সামনে যেতে তাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়, ফলে তারা লোকগুলোর আর পিছু নিতে পারে না। এইদিকে থিরান তার মতো করে স্কুটি নিয়ে চলে যাচ্ছে। তখনই এখানে আমরা দেখি যে জিপটা স্টেলার অ্যাক্সিডেন্ট করিয়েছিল সেই জিপটা এখন থিরানের পিছু নিচ্ছে। অর্থাৎ আজকে কি যার অ্যাক্সিডেন্ট হতে চলেছে
সেটা কি থিরানেরই? থিরান জিপটাকে নোটিস করার পরও কোনো রকমের রিয়েক্ট করে না। সে পরিষ্কার বুঝতে পারছিল এটা তারই পিছু নিচ্ছে। এদিকে জিপটাও দেখতে দেখতে থিরানের কাছে চলে আসে, এমনকি সেকেন্ডের মধ্যেই ধুম করে তাকে উড়িয়ে দিয়ে সেখান থেকে উধাও হয়ে যায়। থিরান ওইখানে মাটিতে লুটিয়ে পড়ে। শব্দ শুনে দ্রুত আশেপাশের লোকজন দৌড়ে আসতে শুরু করে। ঠিক ওই সময় প্ল্যান মতো কালো কালারের ওই গাড়িটা, মানে ওই লোকগুলো তাদের গাড়ি নিয়ে সেখান দিয়ে যেতে শুরু করে। আর স্বাভাবিক থিরানকে হসপিটালে পাঠানোর জন্য এখানে লোকজন তাদের গাড়িটাকে দাঁড় করিয়ে তাদের গাড়িতে থিরানকে তুলে দেয়। তারাও থিরানকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। একটু পর আমরা থিরানকে হসপিটাল দেখি। অবস্থা তার খুবই খারাপ। তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। আর এখানে সিন কাট হয়ে সুজা চলে আসে আদালতে। এটাই হচ্ছে সে লয়ার সুদীপ্তা ম্যাডাম, যার কথা ওই দিন থিরান সুধীরকে বলেছিল, মানে একটা পার্সেল দিতে বলেছিল না, ওইটাই আর কি। আর পুরো ঘটনাটা কি সেটা আমাদের এখনই ক্লিয়ার হয়ে যাবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। থিরান আগে থেকে এই অ্যাডভোকেট সুদীপ্তা ম্যাডামকে দিয়ে আদালতে একটা পিটিশন ফাইল করে রাখে। সুদীপ্তা ম্যাডাম আদালতকে বলছে আজকে এমন একটা নির্মম সত্যতা সবার সামনে আসবে যে সত্যতা সবাইকে চমকে দিবে। থিরান নামের সাধারণ এক রিটায়ার্ড পুলিশ অফিসার তার ওয়াইফের অ্যাক্সিডেন্টের রহস্য খুঁজতে গিয়ে তার সামনে এমন এমন সত্যতা সামনে আসে, সবগুলো ইউরোনার আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এইখানে আমরা দেখি থিরান সুধীরকে দিয়ে অ্যাডভোকেট সুদীপ্তা ম্যাডামের জন্য যে পার্সেলটা দিয়েছিল সেটা ছিল মূলত একটা ডায়েরি, যে ডায়েরিতে এই কেসের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু লেখা আছে। ডায়েরিতে থিরান লিখেছে স্টেলার অ্যাক্সিডেন্টটা যে কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল না, সেটা বের করতে আমার বেশি সময় লাগেনি। প্রথম আমার সন্দেহ হয় নিশ্চয়ই স্টেলার কোনো শত্রু এই কাজটা করেছে, কিন্তু পিটারের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে সেই সন্দেহটা দূর হয়ে যায়। আমার মেয়ে ডায়না আর আমার ওয়াইফ স্টেলা, তাদের দুজনের মৃত্যু অ্যাক্সিডেন্টের ফলে ব্রেন ডেথের কারণে হয়েছে, যার জন্য আমি একসাথে দুটো কেসকে ইনভেস্টিগেশন করতে শুরু করি। তখনই আমার সামনে আসে হসপিটালে হওয়া বিশাল এক স্ক্যামের রহস্য। আমার মেয়ে ডায়নার হার্ট রেণুকা নামের কোনো একটা মেয়ের ভিতর ট্রান্সফার করা হয়েছিল, কিন্তু রেণুকাকে দেখে আমি বুঝতে পারি হার্ট ট্রান্সফার করার পরও তার রোগের কোনো উন্নতি নেই, আগে যেরকম এখনও সেই রকম। বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমি তাকে আমার পরিচিত এক কার্ডিওলজিস্টের কাছে নিয়ে যাই। সে রেণুকাকে পরীক্ষা নিরীক্ষা করে আমাকে যেটা বলে, এটা শুনে আমি একদম শকড হয়ে যাই। রেণুকার ভিতর নাকি কোনো হার্ট ট্রান্সফার করাই হয়নি, আগে যেরকম ছিল এখনও সেরকমই। এটা মেডিকেল অনেক বড় একটা ধোঁকাবাজি করেছে। অ্যাডভোকেট সুদীপ্তা জজ সাহেবদের বলছে ইউরোনার যদি কোনো পেশেন্টকে অ্যাক্সিডেন্টের কারণে হসপিটাল ভর্তি করা হয়, তাহলে সর্বপ্রথম হসপিটাল অধিকারীরা এটা চেক করে যে তার অর্গানগুলো ঠিক আছে কিনা, তারপর ওই অনুযায়ী তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়। কিন্তু এর মাঝে যদি কোনোভাবে তার ব্রেন ডেথ হয়ে যায়, তাহলে তাকে বাঁচানো আর সম্ভব হয় না। এর আগে ডক্টর পেশেন্টের ফ্যামিলির সাথে কথা বলে তার অর্গানগুলো ডোনেট করে দিতে বলে, যে নিয়মটা সরকার চালু করেছিল। আর অবশ্যই অর্গানগুলো যাওয়ার কথা থাকে স্বল্প খরচে কোনো গরিব পরিবারের মধ্যেই, যার প্রয়োজন হয় আর কি। আর হসপিটাল অধিকারীরা এখানে তাদের স্ক্যামটা চালাচ্ছে। তারা এগুলো এদেশের গরিবদের মাঝে দেওয়ার নাম করে এগুলো তারা বাইরের দেশে সাপ্লাই করে দিচ্ছে, তাও আবার কোটি কোটি টাকার বিনিময়ে, যার শিকার অলরেডি স্টেলা এবং তার মেয়ে ডায়না হয়েছে। থিরান একদিন সুধীরের সাহায্যে যে হসপিটালে তার মেয়ে ডায়না এবং স্টেলার ট্রিটমেন্ট হয়েছিল সে হসপিটালের সবগুলো ডেটা হ্যাক করে নেয়, এটা জানার জন্য যে তার মেয়ে ডায়নার হার্ট যদি রেণুকার মাঝে ট্রান্সফার করা না হয় তাহলে সেটা গেল কই। এখান থেকে থিরানরা জানতে পারে তার মেয়ে ডায়নার হার্ট রেণুকার মধ্যে নয়, বরঞ্চ বিদেশি এক মেয়ে এনা নামের কারো একজনের মধ্যে ট্রান্সফার করা হয়েছে। রেণুকার মধ্যে ট্রান্সফার করার এটা জাস্ট তারা একটা নাটক করেছিল। আর এর কারণ সরকারি অনুদান নিয়মে রেণুকাকে তারা এটা দিলে যে টাকা পাবে ওই বিদেশি ক্লায়েন্টের কাছ থেকে তার 3 ডাবল পাবে। হসপিটাল অধিকারীরা এটা একটা বিজনেস করছিল, হসপিটাল অধিকারীরা এটা বাইরে বিক্রি করে একটা বিজনেস করছিল। অ্যাক্সিডেন্টের যে পেশেন্টটি এ ধরনের হসপিটালে অ্যাডমিট হতো তারা পেশেন্টের ব্লাড স্যাম্পল কালেক্ট করে তাদের উপর নজর রাখতে শুরু করে। স্টেলাকেও একবার হাই প্রেশারের জন্য হসপিটালে অ্যাডমিট হতে হয়েছিল, ওই থেকে তাদের নজর তার উপর পড়ে। আর এদের এসবকে একদম হাতে নাতে ধরার জন্য থিরান একটা প্ল্যান বানাতে শুরু করে। থিরানের ব্লাড গ্রুপ ছিল এবি নেগেটিভ। প্রথমে সে হ্যাক করা হসপিটালের ডেটাতে এটা চেক করতে শুরু করে যে ওই হসপিটাল লিস্টে এবি নেগেটিভের এরকম কোনো পেশেন্ট আছে নাকি যার অর্গান প্রয়োজন। লিস্ট চেক করে এখানে থিরান একজনকে পেয়েও যায় যার ব্লাড গ্রুপও এবি নেগেটিভ আর তারও একটা অর্গান প্রয়োজন। এখন থিরানের দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে যে কোনো প্রকারেই তাকে হসপিটালের পেশেন্ট লিস্টে তার নামটা নিয়ে এসে ওই লোকগুলো চোখে পড়তে হবে। এর জন্য মূলত থিরান ব্লেড দিয়ে তার হাত কাটার নাটক করে ওই হসপিটালটিতে অ্যাডমিট হয়
আর পেশেন্ট লিস্টে তার নামটাও এসে যায়। আর তার ধারণা ততক্ষণে নিশ্চয়ই সে ওই লোকগুলোর চোখে পড়ে গেছে হবে, মানে যারা স্ক্যামটা করছিল আর কি। থিরান তাদেরকে এটা সুযোগ দিয়ে যায় যাতে করে তারা ইজিলি তাকে তাদের টার্গেট বানাতে পারে। এভাবে করতে করতে কয়েকদিনের মধ্যে থিরান দেখে এবি নেগেটিভ ব্লাড গ্রুপওয়ালা যে পেশেন্টটার হার্টের প্রয়োজন ছিল সে পেশেন্টটার নাম লিস্টে সবার উপর চলে এসেছে। মানে তারা তো তাদের টার্গেট পেয়ে গেছে থিরানকে, এই জন্য আর কি তারা ওই পেশেন্টটাকে তাড়াতাড়ি সার্জারির জন্য অ্যাডমিট করিয়ে নেয়। আর এটা হওয়ার সাথে সাথে ওই মহিলার মোবাইলটাও অন হয়, যার মানে কি হতে চলেছে থিরান তখনই সেটা বুঝে যায়। তারা 48 ঘন্টার ভিতরে থিরানের অ্যাক্সিডেন্ট করাবে, তাকে তাদের টার্গেট বানাবে। থিরানও তাদেরকে হাতে নাতে ধরার জন্যই এবং সবার সামনে নিয়ে আসার জন্য তাদের সুযোগ দিয়ে যাচ্ছে। সুধীরকে দিয়ে সে কিছু হাইডেন ক্যামেরা আনায়, প্রমাণের জন্য সে কিছু ক্যামেরা তার স্কুটিতে ফিট করে আর কিছু ক্যামেরা ওই কারটিতে, এমনকি তার মেহনতে যেন পানি পড়ে না যায়। এর জন্য সে চুপি চুপি তার বন্ধুদের গাড়ির চাকায় কিছু একটা গেঁথে দিয়েছিল যাতে করে তাদের গাড়ি পাঞ্চার হয়ে যায় আর তারা পিছু করতে না পারে। এই মেডিকেল মাফিয়ার সত্যতা সবার সামনে নিয়ে আসতে থিরান তাদের মধ্যে নিজেকে উৎসর্গ করে দিয়েছে। সে জেনে বুঝে ওই দিন সকাল সকাল বের হয়, ওইদিকে টার্গেটকে পেয়ে ওই লোকগুলো জিপ নিয়ে তার পিছু করতে শুরু করে দেয়। থিরান তার স্কুটিতে যে ক্যামেরাগুলো লাগিয়েছিল সেগুলো দিয়ে সব কিছু ভিডিও হয়ে যাচ্ছে। আর এভাবে এরা দেখতে দেখতে থিরানের অ্যাক্সিডেন্টও করে দেয়। পরপরই প্ল্যান মতো কালো কালারের গাড়িটাও এসে উপস্থিত। তারা থিরানকে তাদের গাড়িতে তুলে সেখান থেকে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। এইবার আমরা দেখতে পাই অ্যাক্সিডেন্ট হওয়া সে ব্যক্তির সাথে হসপিটাল নিয়ে যাওয়ার পথে তার সাথে কি ঘটত। যেহেতু থিরান আগে থেকে এই গাড়িতে হাইডেন ক্যামেরা ফিট করে দিয়েছে, সো সব কিছু ভিডিও হয়ে যাচ্ছে। আমরা দেখি এদের মধ্য থেকে মহিলাটি ব্যাগ থেকে হাতুড়ির মতো কিছু একটা বের করে, এরপর সেটা দিয়ে থিরানের মাথায় আঘাত করে তাকে একদম পুরোপুরি আহত করে দেয়, যাতে করে হসপিটাল নিয়ে যাওয়ার পর তার ব্রেন ডেথ হয়ে যায়। সবার সাথে তারা এটাই করত। এরপর বাকিটা করত হসপিটালের ডক্টররা। এই স্ক্যামের সবাই একজন আরেকজনের সাথে জড়িত আর কি। ডায়েরিতে থিরান লিখে, আজ সকালে আমারও অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্টের পর আমাকে হসপিটাল নিয়ে যাওয়া হবে, আমার অর্গানও ডোনেট করা হবে। কিন্তু যে গরিবদের আমার অর্গান পাওয়ার কথা তাদেরকে সেগুলো দেওয়ার নাম করে তারা এগুলো বড় বড় হসপিটাল, বড় বড় লোকদের কাছে সেল করে দিবে। অপারেশনটা হওয়ার 24 ঘন্টার মধ্যেই এই ব্যাপারে তদন্ত হওয়ার রিকোয়েস্ট করে যাচ্ছি আমি। তারপরে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। প্রমাণস্বরূপ আমি আমার বডিটা আপনাদের দিয়ে গেলাম। এই স্ক্যামের সাথে জড়িত যতগুলো হসপিটাল, যতগুলো লোক আছে, একজনও যেন ছাড়া না পাই, এই রিকোয়েস্ট করে যাচ্ছে আমি। এই সব কিছুর একটা ডিটেলস ফাইলও থিরান সুধীরের মাধ্যমে এসপিকে দিয়ে গেছে। আর এভাবে থিরান নিজের জীবন দিয়ে এত বড় একটা অপরাধ সবার সামনে নিয়ে আসে। থিরানের লাশ দেখেও তার বন্ধু মানিদের অনেক গর্ব হচ্ছে। থিরান নিজেকে উৎসর্গ করে দিয়ে হলেও ওই মানসরূপী পশুদেরকে সবার সামনে নিয়ে এসেছে। হসপিটাল বলতে মানুষ যে কতটা ভরসা করে, সেই হসপিটালই কখনো কখনো মানুষকে পরিণামে কী দেয় সেটাও সবার সামনে এসেছে। পৃথিবীতে সবাই টাকার গোলাম, টাকার জন্য মানুষ তাদের মনুষ্যত্বহীন বিবেক সব কিছু বিসর্জন দিয়ে দিতেও এক সেকেন্ডও ভাবে না। আমাদের সচেতন হতে হবে, চোখ বুজে কাউকে ভরসা করা যাবে না। থিরানের মতো নিজের জীবন দিয়ে না হলেও সাধ্যের মধ্যে যতটুকু পারি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। যাক, এত বড় একটা অন্যায় সবার সামনে নিয়ে আসার জন্য থিরানের নামে সেই মেডেলটা দেওয়া হয়, যেটা পিটার নেয় আর কি, যে দৃশ্যটা মুভি শুরুতে আমরা দেখেছিলাম। আর এইভাবে দেখতে দেখতে আজকের মুভিটাও এখানেই শেষ হয়।